আমার পাঠঘরে নতুন একটি সেশনে আপনাদের স্বাগতম। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ওসমান, ননকাড়ার 37তম বিসিএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গণিতের যে ধারাবাহিক ক্লাসের কথা আমরা বলেছিলাম, সেই ধারাবাহিক ক্লাসে আজকের 3 নম্বর ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব সংখ্যার ধারণার 3 নম্বর পার্ট নিয়ে, অর্থাৎ মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রত্যেক পরীক্ষাতেই এখান থেকে অন্তত 1 মার্কস আসে। তো যারা একদম নতুন বা একদম প্রথমবারের মতো আমাদের ক্লাস দেখছেন, তাদেরকে অনুরোধ করব যে সংখ্যার ধারণার যে বাকি 2টি ক্লাস আছে, ওই 2টি ক্লাস একটু দেখে নেবেন। তা না হলে আপনাদের এই ক্লাসটা বুঝতে একটু সমস্যা হবে বা প্রবলেম হতে পারে। এবং একই সাথে আপনারা যদি এই ক্লাসে কোনো প্রবলেম মনে করেন বা আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অথবা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, একদম নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং একই সাথে অনুরোধ করব, যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো আসুন আমরা আলোচনাতে চলে যাই। তো আলোচনাতে আমরা যাওয়ার আগে আমি আপাতত আপনাদের এই যে কয়টি ক্লাস আছে সংখ্যার ধারণা নিয়ে, যখন আমি ক্লাস করাবো, আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে অনুরোধ করব সংখ্যার ধারণা নিয়ে যে কয়টি ক্লাস আছে প্রত্যেকটি ক্লাসে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যে চার্টটি, সংখ্যার ধারণার যে চার্টটি আমি আপনাদেরকে দেখিয়েছি একদম ভেরি ফার্স্ট ক্লাসে, এই চার্টটি আপনারা একটু দেখে নেবেন, কারণ এই চার্টটি আমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। কারণ এটা যদি আপনার মাথায় থাকে, আপনি একদম পরিষ্কার একটি ধারণা পাবেন সংখ্যা সম্পর্কে। তো ক্লাসটি, এই চার্টটি অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন। এটা খুব কঠিন কিছু না, আপনারা একবার বা দুবার দেখলে এই চার্টটি আপনাদের মাথায় থেকে যাবে। তো এর পাশাপাশি আমরা গত ক্লাসে যেইটি দেখিয়েছিলাম, আমরা এই যে একটি চার্ট দেখিয়েছিলাম, এই চার্টটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে এটা হচ্ছে আমাদের, এই সমস্তটা হচ্ছে আমাদের জন্য রিয়েল নাম্বার, অর্থাৎ এই রিয়েল নাম্বারের ভিতরে বা বাস্তব সংখ্যার ভিতরে আমাদের থাকবে মূলদ সংখ্যা থাকবে, এবং মূলদ সংখ্যার ভিতরে আমাদের থাকবে পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যার ভিতরে আমাদের থাকবে স্বাভাবিক সংখ্যা। এটা দিয়ে সেট থেকেও প্রশ্ন হয়। এটা যদি আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে আপনাদের সংখ্যার সম্পর্কে একদম পরিষ্কার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন যে সংখ্যাগুলো আসলে যখন শ্রেণীবিভাগ করা হয় তখন তারা কীভাবে শ্রেণীবিভক্ত হয়। তো আসুন আমরা আমাদের আজকের যে আলোচনা আছে, আমরা সেই আলোচনাতে চলে যাই। তো আজকে আমাদের আলোচনাটা হলো আজকে আমাদের আলোচনাটা হলো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তো আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা শুরু করার আগে আমরা যে চার্টটি আপনাদেরকে একটু দেখিয়েছিলাম, ওই চার্টটি আমরা আরেকবার একটু দেখানোর চেষ্টা করব, কারণ ওই চার্টটি আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ওই চার্টটি আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এই চার্টটি আমরা আরেকবার একটু দেখে আসবো যে আমাদের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কোথায় আছে। আমরা একটু দেখে নেই। দেখুন, সমস্ত সংখ্যাকে আমরা ভাগ করছিলাম দুভাগে, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, এবং বাস্তব সংখ্যাকে আমরা ভাগ করছি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এইখানে আমরা ভাগ করেছি। তো এখন আসুন আমরা অমূলদ সংখ্যা কাকে বলে এবং মূলদ সংখ্যা কাকে বলে আমরা একটু সেটা জানার চেষ্টা করি। তো আমরা যেখানে ছিলাম, প্রথমে আসুন আমরা একটু মূলদ সংখ্যা একটু দেখি। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যার ইংলিশটা হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার। তো এর যে মানে ইংরেজি যে নামটা আছে, সেই নামটার ভেতরেই এর সংজ্ঞাটা চলে আসছে। রেশনাল নাম্বারটা আসছে রেশিও থেকে। রেশিও কি? রেশিও মানে আপনারা জানেন অনুপাত। তাহলে মূলদ সংখ্যা কি? আমরা মূলদ সংখ্যার সাথে অনুপাতের একটা সম্পর্ক পেলাম। মূলত এইখান থেকে মূলদ সংখ্যাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। মূলদ সংখ্যা হলো ওই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়।
আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে সংজ্ঞাগুলো যেগুলো আছে সেগুলো আমি মুখে বলে যাব এবং ওই সংজ্ঞাগুলো আপনারা লিখে নেবেন। তো আবারও এইখানেও আমি সেটাই বলবো যে সংজ্ঞাগুলো আমি মুখে বলে যাব, সংজ্ঞাগুলো আপনি লিখে নেবেন। তাহলে আসুন আমি আরও একবার বলি, যে সমস্ত সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় ওই সমস্ত সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাকে আরেকভাবে সংজ্ঞায়িত করা যায়, যে সংজ্ঞাটা আমরা বললাম ওই সংজ্ঞাটাই, এটা নতুন কোনো সংজ্ঞা না। অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p/q সহমৌলিক। তো একটা প্রশ্ন আসতে পারে সহমৌলিক কি? আমরা যখন মৌলিক সংখ্যার ক্লাস করাবো তখন আমরা সহমৌলিকটা ব্যাখ্যা করতে পারবো। এবং q নট ইকুয়াল টু 0, ওই সমস্ত সংখ্যাকে আমরা কি সংখ্যা বলবো? ওই সমস্ত সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। তো তো আসুন আমরা তাহলে মূলদ সংখ্যার আমরা কয়েকটা উদাহরণ দেখি। মূলদ সংখ্যা হতে পারে যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হবে মূলদ সংখ্যা। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 3, 5, 0, 7, 7, 7, 8, 9, 8, 2024 ইত্যাদি, এগুলো সবগুলো হলো মূলদ সংখ্যা। তো এরপরে এর সাথে আছে কি? এর সাথে আছে আমরা যদি লিখি যে কোনো ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ সেটা সর্বদাই মূলদ সংখ্যা হবে। আপনি যত ভগ্নাংশ লিখেন, যেমন 3/5, উল্টোটা যদি লিখেন আপনারা 5/3, যদি সমস্ত ভগ্নাংশ লিখেন 1 সমস্ত 2-এর 1, এরপর যদি লিখেন 7 সমস্ত 3-এর 2, আপনারা যাই লিখেন, যত প্রকারের ভগ্নাংশ আছে সব ভগ্নাংশই মূলদ সংখ্যা। এবং আমি যে টার্মটা বললাম বা যে লাইনটা বললাম সেই লাইনটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং নোট করে নেবেন, কারণ এটা আমাদের দরকার পড়বে যে কেন এই কথাটা আমি বললাম বা এই কথাটার গুরুত্বটুকু কতটুকু। এরপরে চলে আসি অসীম দশমিক। দেখেন, আপনারা যখন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে যখন আপনাদের একটা কন্ট্রাডিক্ট হবে বা আপনারা যখন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বুঝতে গিয়ে একটু সমস্যায় পড়বেন, সেটা হচ্ছে অসীম দশমিকের জায়গায়। কারণ যত ধরনের পূর্ণ সংখ্যা আছে, শূন্য সহ সমস্ত পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা, এবং যত ধরনের ভগ্নাংশ আছে সব ধরনের ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা। কেবলমাত্র অসীম দশমিক এই জায়গাটাতে গিয়ে এখানে আমি একটু বলে নিই, যত সসীম দশমিক আছে সব সসীম দশমিক মূলদ সংখ্যা হবে, সসীম দশমিক মূলদ সংখ্যা হবে। যত সসীম দশমিক আছে সব মূলদ সংখ্যা হবে। তাহলে সসীম দশমিকটা কি? একটু উদাহরণ হিসেবে আপনারা দেখতে পারেন। সসীম দশমিকটা হচ্ছে, আমরা যদি লিখি 7.02, তাহলে সসীম দশমিকটা কি? সসীম দশমিকটা হলো মূলত দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক ঘর থাকে, যেমন আমরা যদি লিখি 0.00035 আমরা লিখতে পারলাম। অর্থাৎ দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক ঘর থাকে তাহলে তাকে বলবো আমরা সসীম দশমিক, এবং সব ধরনের সসীম দশমিকই মূলদ সংখ্যা হবে। কিন্তু অসীম দশমিকে সাধারণত অসীম দশমিক অমূলদ হয়, সাধারণত অসীম দশমিক অমূলদ হয়, অমূলদ হয় অসীম দশমিক। তবে কথা আছে এইখানে, আচ্ছা এখানে তো অসীম দশমিক সর্বদা অমূলদ হবে, অসীম দশমিক সর্বদা অমূলদ হবে। তবে এইখানে কথা আছে, অসীম দশমিকের একটা পার্ট গিয়ে মূলদ হয়। সেটা কিরকম? যদি অসীম দশমিকের পর পুনরাবৃত্তি আসে। তো পুনরাবৃত্তি যদি আসে, পুনরাবৃত্তি অসীম দশমিক, পুনরাবৃত্তি অসীম দশমিক মূলদ হবে। আপনারা একটু নোট নিয়ে রাখেন, এটা কেন কিভাবে হয় সেটা আমরা একটু পরেই দেখাবো যে কেন কিভাবে হয়। আসুন আমরা মূলদ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়।
মূলদ সংখ্যার সেট কিউ দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা গতকালকে বলেছিলাম যে যে কোনো সেটকে প্রকাশ করতে হলে তার একটা অংশকে আমাদের বোল্ড করে দিতে হবে। আমরা এইখানে এইটাকে বোল্ড করে দিলাম। তাহলে মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এবং এই ফাঁকে একটু আপনারা গতকালকে হয়তোবা ক্লাসে আমি হয়তোবা বলি নাই, এটা আজকে বলতাম, সেটা হচ্ছে যে সমস্ত বাস্তব সংখ্যার সেট অসীম সেট। আমি যেটা বলি সেটা আপনারা লিখে রাখুন, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট এটা অসীম সেট। এরপরে চলে আসি আমরা পূর্ণ সংখ্যার সেট, সেটা অসীম সেট হবে। স্বাভাবিক সংখ্যার সেট সেটা অসীম সেট হবে। জোড় সংখ্যার সেট সেটা অসীম সেট হবে। বিজোড় সংখ্যার সেট সেটা অসীম সেট হবে। মূলদ সংখ্যার সেট সেটাও অসীম সেট হবে। অমূলদ সংখ্যার সেট সেটাও অসীম সেট হবে। এমনকি মৌলিক সংখ্যার সেট সেটাও অসীম সেট হবে। আমি যেটা বললাম সেটা একটু খাতায় লিখে রাখেন, এটা অনেক সময় পরীক্ষায় দেয়। তো এরপরে চলে আসি আমরা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, তো অমূলদ সংখ্যার ইংলিশ টার্মটা হলো ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার, তো ইরেশনাল নাম্বার মানে কি? ইরেশনাল নাম্বার হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা অনুপাত আকারে প্রকাশ করতে পারি না। অর্থাৎ আমরা যদি মূলদ সংখ্যার সংজ্ঞার সাথে মিলিয়ে লিখি, যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ওই সমস্ত সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমরা দুইটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, ওই সমস্ত সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তো আমরা একটা উদাহরণ দেখতে পারি। অমূলদ সংখ্যার উদাহরণ হলো আমাদের অতি পরিচিত √2, √3, √4, √5, √6, কিউবিক √2, কিউবিক √3 ইত্যাদি। এগুলো সবগুলো হলো অমূলদ সংখ্যা। এছাড়াও গণিতে বেশ কয়েকটা সংখ্যা আছে, বিখ্যাত সংখ্যা আছে, যে সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। আপনারা একটু খাতায় তুলে রাখুন। যেমন আপনাদের অতি পরিচিত পাই 3.1416। এরপর আপনারা যদি ই লেখেন, ই হচ্ছে 2.718 অয়লারের সংখ্যা। তারপরে চলে আসি আমরা ফি, যদি আমরা লিখি ফি 1.618। এই ফিটা হলো, এটাকে বলা হয় সুবর্ণ অনুপাত। ফিটাকে বলা হয় সুবর্ণ অনুপাত বা গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও, এটাকে বলা হয় গোল্ডেন রেশিও। তাহলে এগুলো হলো বিখ্যাত সংখ্যা গণিতের। এই বিখ্যাত সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। এখন প্রশ্নটা আসলো, তাহলে আমরা অমূলদ সংখ্যা আমরা চিনব কিভাবে? এটা হলো আমাদের প্রশ্ন, অমূলদ সংখ্যা চেনার উপায়। অমূলদ সংখ্যা চেনার উপায়, অমূলদ সংখ্যা আমরা কিভাবে চিনব? দেখেন, আমাদের একদম ভেরি ফার্স্ট শর্ত হলো যেটা, সমস্ত অমূলদ সংখ্যা যাই আছে সর্বদা অসীম দশমিক হবে। অসীম দশমিক হবে। যত অমূলদ সংখ্যা আছে সমস্ত অমূলদ সংখ্যা অসীম দশমিক হবে। তো সুতরাং আমরা যখন একটা অমূলদ সংখ্যা চিন্তা করব, সেই অমূলদ সংখ্যাটা সর্বদা আমরা দশমিকের পরে অসীম সংখ্যক ঘর পাবো। তো আমরা যে বিশেষ কয়েকটি সংখ্যা বললাম, যেমন পাই এর কথা বললাম, ই এর কথা বললাম, তারপর গোল্ডেন রেশিওর কথা বললাম বা সুবর্ণ অনুপাতের কথা বললাম, এগুলো আমরা আমাদের মাথায় রাখতে হবে। আর এছাড়া আমরা এখন যেটা লিখবো সেটাকে একটু কেয়ারফুলি মাথায় রাখার চেষ্টা করবেন আপনারা। আমি একটু লিখে দিই, আমি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। এটা আপনারা একটু নোট করে রাখবেন। আচ্ছা, এবার আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূল। তাহলে সবার আগে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বুঝতে হবে। পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আসুন, পূর্ণবর্গ সংখ্যা কি? যে সংখ্যাকে কোনো একটি সংখ্যার বর্গ থেকে পাওয়া যায় সেই সংখ্যাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা।
যেমন আমরা যদি একটু উল্টো দিক থেকে যদি আমরা একটু দেখি, যেমন 2 স্কয়ার সমান আমরা পাই কত 4, 3 স্কয়ার সমান আমরা পাই কত 9, 5 স্কয়ার সমান আমরা পাই কত 25। তাহলে দেখুন এই যে 4, এই 4 সংখ্যাটি পেলাম আমরা 2 এর বর্গ থেকে। এই যে 9 সংখ্যাটি, এই সংখ্যাটি পেলাম আমরা 3 এর বর্গ থেকে। এরপরে 25 যে সংখ্যাটি আমরা পেলাম, সেই 25 সংখ্যাটি পেলাম আমরা 5 এর বর্গ থেকে। তো এই যে আমরা 4, 9, 25 এই সংখ্যাগুলো একটি পূর্ণ সংখ্যার বর্গ থেকে পেয়েছি, এই কারণে এই সংখ্যাগুলোকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। আবার উল্টোটা যদি বলি, আমরা যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলেই আমরা একটি পূর্ণ সংখ্যা পাবো। সেটা কীরকম? যেমন ধরেন আপনি 4 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, যখনই আপনি 4-এর বর্গমূল করবেন আপনি একটি পূর্ণবর্গ সংখ্যা পাবেন। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল করলে আপনি একটি পূর্ণ সংখ্যা পাবেন। 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল করলে আপনি 5 পাবেন। তো তার মানে আমরা তাহলে পূর্ণবর্গ সংখ্যা চিনলাম। তো এখন পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, তাহলে দেখুন 1 একটি পূর্ণবর্গ সংখ্যা, এটাকে রুট করলে আপনি 1 পাবেন, কিন্তু 2 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যখনই আপনি 2 এর বর্গমূল করবেন তখনই আপনি একটা অমূলদ সংখ্যা পেয়ে যাবেন। অনুরূপভাবে আপনি যদি 3 পূর্ণবর্গ সংখ্যা নয়, এর বর্গমূল করুন, আপনি অমূলদ সংখ্যা পাবেন। 4 পূর্ণবর্গ সংখ্যা, একে বর্গমূল করলে আমরা 2 পাবো। অনুরূপভাবে আমরা যদি দেখেন একটা পূর্ণ সংখ্যা পেয়ে গিয়েছে, যেহেতু 4 একটি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করার কারণে আমরা 2 পেয়ে গিয়েছে। অনুরূপভাবে 5 এর যদি বর্গমূল বের করেন আপনারা অমূলদ সংখ্যা পাবেন। তো আমরা 2 এর মানটা এটা একটু মাথায় রাখতে হবে, 1.414, আর √3 এর মান 1.732। এই মানগুলো চলমান। দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে অমূলদ সংখ্যা মানেই অমূলদ সংখ্যাটা হবে অসীম সংখ্যা। এটাকে যদি আপনারা কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে বা যারা ফোন ব্যবহার করেন আপনাদের কাছে যদি অ্যাপস থাকে, আপনারা এইখানে মানগুলোকে দেখেন, যদি ওই ক্যালকুলেটরে 20 ঘর পর্যন্ত দেখানোর সুযোগ থাকে ও 20 ঘর পর্যন্ত মান দেখাবে। বস্তুতে এই মানগুলো অসীম পর্যন্ত, এই মানগুলোর কখনো কোথাও শেষ হবে না, অসীম পর্যন্ত এই মানগুলো চলতে থাকবে। তো অনুরূপভাবে আপনারা দেখুন তাহলে √7, যেহেতু 7 অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, এই কারণে এটা অমূলদ হবে। আপনারা যদি √8 বের করেন অমূলদ হবে। √9 এটা হবে 3। আপনারা যদি √10 বের করেন, √11 বের করেন, √12 বের করেন, √13 বের করেন, তাহলে এই প্রত্যেকটার মানই হবে অমূলদ। মূলত পূর্ণ সংখ্যার 2টা উপায় আছে বর্গমূল করার সময়, এর 2টা উপায় আছে। একটা উপায় হলো, আপনারা একটু নোট করে নেবেন, একটা উপায় হলো যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এর ফল যখন বর্গমূল বের করবেন তখন এর ফল পাবেন আপনারা একটা পূর্ণ সংখ্যা। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে বর্গমূল করলে আপনারা সর্বদাই অমূলদ সংখ্যা পাবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আচ্ছা, এইটার সাথে মিলিয়ে আমরা এর আরেকটা সংজ্ঞা মানে আরেকটা বলতে পারি আমরা, পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল। পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল। ঘনমূল। তো এখন একটা প্রশ্ন, পূর্ণ ঘন সংখ্যা কি ওই একই রকম ভাবে আমরা বলবো? পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যাকে কোনো সংখ্যার ঘন থেকে পাওয়া যায়। যেমন 1কে পাই আমরা 1 কিউব থেকে। একই রকম ভাবে আমরা যদি এখানে 3 কিউব যদি লিখি আমরা পাবো 27। এর আগে আমরা একটু 2 কিউবটা লিখে নিই। 2 কিউব সমান পাবো আমরা 8। 4 কিউব সমান পাবো আমরা 64। তাহলে একটু খেয়াল করে দেখুন, 1 এই যে সংখ্যাটা পাচ্ছি আমরা 1 এর কিউব থেকে বা ঘন থেকে। 8 সংখ্যাটি পাচ্ছি আমরা 2 এর ঘন থেকে বা কিউব থেকে। 27 সংখ্যাটি পাচ্ছি আমরা 3 এর ঘন বা কিউব থেকে। 64 সংখ্যাটি পাচ্ছি আমরা 4 এর ঘন থেকে বা 4 এর কিউব থেকে। তাহলে এই সংখ্যাগুলোকে বলবো আমরা পূর্ণ ঘন সংখ্যা। এরকমভাবে 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729। এই যে সংখ্যাগুলো যেগুলো আছে এই সংখ্যাগুলো আপনারা একটু লিখে রাখবেন। এগুলো আমাদের দরকার পড়বে বিভিন্ন সময় গণিত করার জন্য, আমাদের এই সংখ্যাগুলো দরকার পড়বে। এখন বিষয়টা হলো যে এই যে পূর্ণ ঘন সংখ্যা যেগুলো, উল্টো আমরা পূর্ণ বর্গের বেলা যেরকম বলছিলাম, এই পূর্ণ ঘন সংখ্যাগুলোকে যখন আপনি ঘনমূল যখন বের করবেন তখন আপনি একটি পূর্ণ সংখ্যা পাবেন। দেখতে পাচ্ছেন?
আমরা যখন এই সংখ্যাগুলোকে যখন ঘনমূল করব তখন আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। এখন প্রশ্নটা আসতে পারে তাহলে কীরকম ভাবে? আচ্ছা, আমি এটাকে একটু ভেঙে দেখাই। আমরা যখন এটাকে যখন করব তখন এই 64কে আমরা লিখতে পারি 4 গুণ 4 গুণ 4, দ্যাট মিন্স আমরা লিখতে পারি কিউবিক রুট 4 কিউব, এইটা কাটা যাবে, তাহলে থাকবে আমাদের কাছে 4। তো তার মানে পূর্ণ ঘন সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে আমরা পূর্ণ ঘন কোনো একটি পূর্ণ সংখ্যার ঘন করে পাই। আর পূর্ণ ঘন সংখ্যাগুলোকে আমরা যখন কিউবিক রুট করব বা ঘনমূল যখন বের করব তখন আমরা একটি পূর্ণ সংখ্যা পাবো। এই সংখ্যাগুলো ছাড়া, অর্থাৎ এই যে আমাদের এখানে 1 আছে, আমাদের এখানে 8 আছে, আমাদের এখানে 27 আছে, আমাদের এখানে 64 আছে, এই সংখ্যাগুলো ছাড়া বাকি যে সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যা নয় ওই সংখ্যাগুলোকে ঘনমূল করলেই আমরা অমূলদ সংখ্যা পেয়ে যাবো। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কিউবিক রুট 2, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কিউবিক রুট 3, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কিউবিক রুট 4, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কিউবিক রুট 5, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কিউবিক রুট 6, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কিউবিক রুট 7। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর প্রত্যেকটার মান হবে অমূলদ সংখ্যা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এক ফাঁকে আমরা বলেছিলাম যে অসীম দশমিক এইটা মানে মূলদ হতে পারে অমূলদ হতে পারে। সেটা কীরকম আমরা একটু দেখে আসি। ধরে না আমরা যদি 10কে 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? 3, 3 3 9, হাতে থেকে আমার একটা দশমিক নিয়ে আসলাম 0 3, এখানে হবে 9, এখানে হবে 9 10 3 3 9। তাহলে বুঝতেই পারতেছেন এই রেজাল্টটা এটা চলতেই থাকবে 3.33333333। তাহলে এই যে সংখ্যাটা অর্থাৎ 10/3, এই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলবো? এখন যেহেতু আমি আগে সংখ্যা দিয়ে আসছি যে অসীম দশমিক মানে অমূলদ সংখ্যা, তাহলে এটা তো আমাদের অমূলদ সংখ্যা হওয়ার কথা না, এটা আমাদের অমূলদ সংখ্যা হবে না। কারণ ওইখানে আমি আপনাদেরকে লিখে দিয়ে আসছিলাম, একটু ভিডিওটা টেনে দেখতে পারেন বা যাদের নোট করা আছে তারা আপনারা দেখতে পারেন যে আমরা বলছিলাম দশমিকের পুনরাবৃত্তি যদি হয়, দশমিকের পরে যদি পুনরাবৃত্তি হয়, দেখেন এইখানে একটা সংখ্যা বারবার পুনরাবৃত্তি হয়েছে, যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেটা মূলদ হবে অসীম দশমিক হওয়া সত্ত্বেও। এবং এই ধরনের সংখ্যাগুলোর একটা বিশেষ নাম আছে, আপনাদের মনে পড়ে গেছে, এই ধরনের সংখ্যাগুলোকে বলি আমরা পৌনঃপুনিক সংখ্যা। তো তার মানে কি বলতে পারি আমরা? পুনরাবৃত্তি বা পৌনঃপুনিক আসলে সেটা অসীম দশমিক হওয়া সত্ত্বেও সেটা মূলদ সংখ্যা হবে। এখন প্রশ্ন করতে পারেন এর কারণটা কি? এর কারণটা হলো দেখেন আমরা 3.33 এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি 10/3, দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে লিখতে পেরেছি কি? তা আমরা বলেছিলামই যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে লেখা যাবে ওই সমস্ত সংখ্যা মূলদ সংখ্যা হবে। তো আশা করি আমাদের বেসিক আলোচনাটুকু বুঝতে পেরেছেন। এই ফাঁকে একটু বলে রেখে আপনাদেরকে যে আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স বিভিন্ন চাকরির জন্য এটা চলমান আছে। আপনারা যারা অ্যাডমিশন নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা আমাদের এখন নভেম্বর এবং ডিসেম্বর মাসে বিশেষ ছাড়ে ভর্তি চলছে, আপনারা ভর্তি হতে পারেন। এবং এই ফাঁকে আরেকটুকু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপাতত আমাদের এই ক্লাসগুলো একদম ফ্রি ক্লাস হিসেবে আপনাদের জন্য। এরপরে যদি কারো কোনো কিছু জানার থাকে বা কেউ যদি আরও অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি নিতে চান তো সেই ক্ষেত্রে আমাদের কোর্সের ব্যাপারে ভর্তি হওয়ার জন্য আপনারা আলোচনা করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একই ফাঁকে একটা জিনিস আমি বলে রাখি যে আপনারা মনে হয় আমাদের স্টাইলটাকে একটু ধরতে পেরেছেন যে ভাই আপনি যখন 20 তলা 30 তলা 40 টাকা তলা বিল্ডিং করবেন তখন তো আপনাকে ভিতটা গড়ে তুলতে হবে। আর গণিতে আপনি ভিত ভালো না করলে যেই আসুক না কেন, এমনকি গণিতের স্রষ্টা যারা, আমি অন্তত এইটুকু আমার জায়গা থেকে বলতে পারি, তারাও মানে আপনাকে ওনারাও যদি আসেন ওনারাও এসে বলবেন যে আগে তুমি তোমার ভিতটাকে শক্ত করো, তোমার ভিতটাকে মজবুত করো। দেখেন না, আমরা প্রত্যেকটা ক্লাসে এভাবে আপনাদেরকে সংজ্ঞাটা বুঝিয়ে দেবো। আমাদের টোটাল ক্লাসে দেখুন আজকে সংজ্ঞাটা বুঝাতে গিয়ে আমার প্রায় 30 মিনিটের মতো সময় চলে গিয়েছে, কিন্তু আমাদের ম্যাথ করতে এত সময় লাগবে না। দেখেন আমরা একদম রিয়েল পরীক্ষা যে ম্যাথগুলো আসে আমরা সেগুলো একটু করার চেষ্টা করি। তো একদম ভেরি ফার্স্ট প্রথমে যেটা বলা আছে সেটা বলছে যে যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে? একদম মুখস্থ সংজ্ঞা, তাকে বলবো কি আমরা? অমূলদ সংখ্যা। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p কি হবে? দেখেন, তো আমরা বলছিলাম কি যে কোনো একটা মৌলিক সংখ্যা পি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তো সে কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, যদি তাকে আমরা রুট করি চোখ বুঝে, সর্বদা সেটা অমূলদ সংখ্যা হবে, আর বিকল্প কোনো উপায় নেই। যদি ভুল করে বের যদি করতে পারেন তাহলে আপনার জন্য একটা নোবেল পুরস্কার অপেক্ষা করতেছে। এবং গণিতের আরেকটা বিখ্যাত বড় পুরস্কার আছে অ্যাবেল পুরস্কার, সেটাও পেয়ে যেতে পারে।
তো আসেন √2 অমূলত সংখ্যাটির আসন্ন মান কত হবে এটা আমি বলে আসছিলাম এবং আমি লিখেও দিয়েছিলাম যে এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। √2 মান হচ্ছে 1.414। আসন্নের কথা বলছে, যেহেতু এটা অমূলত সংখ্যা, এর মানটা চলমান, তো এইখানে আপনাদেরকে কেবল আসন্ন মানের কথা বলে দিয়েছে। তাহলে এটা হবে আমাদের আনসার। আসুন আমরা পরের ম্যাথটিতে যাই। কোনটি অমূলত সংখ্যা? আচ্ছা, এখানে বলছে কোনটি মূলত সংখ্যা। আমি ভুল বলে ফেলছি, কোনটি মূলত সংখ্যা। তো মূলত সংখ্যা হলে আপনারা এটা দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে 3√3। তাহলে দেখেন √3 নিজে একটি অমূলত সংখ্যা। তো সেইম অমূলত সংখ্যা বা একই অমূলত সংখ্যা দ্বারা আরেকটি অমূলত সংখ্যাকে গুণ করলে সেটা মূলদ হয়ে যায়। বিষয়টা এইরকম, যদি √3-র সাথে আপনি √3 গুণ করেন, আপনারা তো জানেন, তাহলে এখানে হবে কি স্কোয়ার। তো তার মানে কি হবে, আমরা একটি পূর্ণ সংখ্যা পাবো। কিন্তু একটি অমূলত সংখ্যার সাথে শূন্য ছাড়া এবং ওই সংখ্যাটি ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে ওই সংখ্যাটা অমূলদই থাকবে। তার মানে কি √3 এর সাথে আপনি হয় শূন্য গুণ করেন, তাহলে এর ফল হয়ে যাবে 0, অথবা √3-র সাথে এই যে আমরা এখানে √3 গুণ করছি, এরকম √3 গুণ করেন 3 হয়ে যাবে। এছাড়া আপনি যা কিছু দিয়ে গুণ করেন ওইটা অমূলদই থাকবে, ওইটার আর পরিবর্তন হবে না। তাহলে এটা কি সংখ্যা আমাদের জন্য? এটা হলো আমাদের জন্য অমূলত সংখ্যা। এরপর হচ্ছে পাই, এটার মান তো একটু আগে আমি দেখে দিয়ে আসলাম, 3.1416 চলমান থাকবে। তাহলে এইটাও বাদ আমাদের এর কথা তো আমরা বললামই। আর এখানে আছে আমাদের 0.37, এইটা হবে আমাদের উত্তর। যদি এটা একটি ভগ্নাংশ সংখ্যা, কিন্তু এইখানে ভগ্নাংশটি আছে সসীম সংখ্যক ঘর, অর্থাৎ 2 ঘর। এই কারণে এইটাই হবে আমাদের মূলত সংখ্যা। এরপরে আসুন, নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলত সংখ্যা? একটু আপনাদের কাছে খটকা মনে হতে পারে, আসলে এটা খটকা না। একটু দেখুন, আমরা একটু করার চেষ্টা করি। আমাকে বলছে √2 এবং √3 এর মধ্যবর্তী মূলত সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা √3 এর মানটা দেখি। √3 এর মান হচ্ছে 1.732 আর √2 এর মান হচ্ছে 1.414, যদি এটা অমূলত সংখ্যা। এখন আমাকে এর মধ্যবর্তী একটা মূলত সংখ্যা বের করতে বলতেছে। তো মূলত মানে কি, সেটা মাস্ট বি সসীম দশমিক হবে যদি পৌনঃপুনিক না হয়, আর এর মানটা হবে 1.7 এর থেকে ছোট এবং 1.4 এর থেকে বড়। তো দেখি আমরা অপশনগুলো চেক করে আসি। দেখেন এখানে আছে আমাদের √2 প্লাস √3, তাহলে দুইটা অমূলত সংখ্যা যোগ করলে সেটা অমূলদই হয়ে যায়। ওইটাকে আপনি 2 দ্বারা ভাগ করলেও সেটা অমূলদই থেকে যাবে। তাহলে এটা আমাদের অপশন বাদ। √2 × √3 আমরা আপনাদেরকে বলেছিলাম একই অমূলত বা শূন্য দ্বারা গুণ না করলে ওইটা অমূলদই থেকে যাবে। তাহলে এইখানে এটা হচ্ছে অমূলত, এটাকে আপনি 2 দ্বারা ভাগ করলেও সেটা অমূলত থেকে যাবে। এরপরে আসি আমরা 1.8053। দেখেন এইটা আমাদের যে মান √3 এর মানের চেয়ে বড়, এটা আমাদের √3 এর মানের চেয়ে বড়। যেহেতু √3 এর মানের চেয়ে বড়, তো সেহেতু এটা তো আমাদের যে লিমিট দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের আপার লিমিট, এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। আপার লিমিটে ক্রস করে গেছে, তাহলে এটা আমাদের উত্তর হবে না। এখন আছে আমাদের 1.5। প্রথমত এটা একটি মূলত সংখ্যা, কিভাবে আমরা বুঝলাম, দশমিকের পরে কেবলমাত্র 1 ঘর আছে। আর এইটা আমাদের, যখন আমরা এটাকে এখানে লিখব, তখন আমাদের মানের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হয়, বা আমাদের যে লিমিট দেওয়া আছে আমাদের সেই লিমিটের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ 1.7 এর থেকে ছোট এবং 1.4 এর থেকে বড়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন আমাদেরকে জানাবেন। এরপরে আরেকটা জিনিস চলে আসে, মূলত সংখ্যার সেট বোঝানোর জন্য কোনটিকে, এটাকে এখানে কিউ মূলত সংখ্যার সেটের জন্য, যেটা আমি আপনাদেরকে লিখে আসছিলাম। তো এটাকে পড়বো আমরা কিউ দ্বারা। তবে একটা জিনিস মনে খুব সম্ভবত আমি মিস করে আসছি, যাই হোক ওইটাকে একটু লিখে নেন। অমূলত সংখ্যার সেট, অমূলত সংখ্যার সেট, অমূলত সংখ্যার সেটকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। উপরে একটা টান দেবেন, কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এটাকে একটু লিখে নেন। তো আপনারা এখানে বুঝতেই পারতেছেন আপনাদের উত্তর কোনটা হবে। উত্তর হবে কিউ। এরপরে আসুন পরের ম্যাথটিতে আসুন। এবং পাই কি সংখ্যা? এটা আপনারা জানেন, এবং পাই বিশেষ ধরনের অমূলত সংখ্যা। কি ধরনের সংখ্যা? বিশেষ ধরনের অমূলত সংখ্যা। নিচের কোনটি অমূলত সংখ্যা? নিচের কোনটি মূলত সংখ্যা?
তো একটু এইখানে আমি একটু আপনাদেরকে বলবো যে দেখুন আমিও কিন্তু বারবার মানে একবার বা দুবার ভুল করে ফেলছি, প্রশ্ন চেয়েছে মূলদ সংখ্যা, আমি বলতেছি অমূলদ সংখ্যা। এই প্রবলেমটাতে আপনারাও পড়বেন, আপনাদের কাছে পরামর্শ থাকবে প্রশ্নটা ভালো করে পড়বেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বেন। কারণ অমূলদ সংখ্যা পড়ে মানে এখানে লিখে আছে মূলদ, কিন্তু আপনি পড়ে ফেলছেন অমূলদ, দাগিয়ে দিয়ে আসছেন এইটা, ওই আপনার 1 মার্কস তো গেছে, এর সাথে আপনার আবার এই যে ভুলের ডন্ডি 0.5 মার্কস, অর্থাৎ আপনার নিশ্চিত 1 মার্কস তো আপনার গেলই, এর সাথে আরো 0.5 মার্কস চলে যাবে। তো এইটা করা যাবে না, একটু সতর্ক হতে হবে আপনাদেরকে এই বিষয়টার জন্য। তাহলে এইটা দেখুন, এটা তো আমাদের মূলদ হবেই না, এটা অমূলদ। আমরা সরি 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 দেখুন 8 হচ্ছে আমাদের জন্য একটি পূর্ণ ঘন সংখ্যা। তো যেহেতু 8 পূর্ণ ঘন সংখ্যা, তো সুতরাং 8কে যখন আমরা ঘনমূল করব, 8কে ঘনমূল করলে আমরা 2 কিউব পাবো, এটা কাটা, তাহলে আমরা পাবো 2। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই উত্তর। বাকি অপশনগুলো একটু চেক করে আসি। √2 একটা অমূলদ সংখ্যা, কিউবিক রুট 7, যেহেতু 7 পূর্ণ ঘন সংখ্যা নয়, সুতরাং এটা অমূলদ হবে। √5/√4, আপনারা বুঝতেই পারতেছেন এটা একটা অমূলদ সংখ্যা, নিচের 4 হচ্ছে ভিন্ন আরেকটি সংখ্যা, তো সুতরাং এটাকে করলে আমরা অমূলদ সংখ্যাই পাবো। এরপরে আসি কিউবিক রুট 5 একটি কি সংখ্যা, এটা আপনারা নিজেরা চেষ্টা করুন, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দেই। 5 একটি পূর্ণ ঘন সংখ্যা নয়, তো সেক্ষেত্রে এর কিউব করলে কি হতে পারে, এটা আপনাদের জন্য উত্তর, আমাকে একটু কমেন্টে জানান আপনার উত্তরটা। এরপরে আসুন পরের ম্যাথটিতে আসুন। 3/√12 নিচের কোনটির সমান। আচ্ছা, এইটুকু আমি আপনাদেরকে একটু করে দিচ্ছি, ঘাবড়ানোর কোনো কারণ নেই। ম্যাথ আপনারা এতক্ষণ বুঝতে পারতেছেন যে আসলে গণিত কতটা সহজ, এবং আমি সবসময় বলি আমরা যদি একটু দৌড়ঝাঁপ না করে, যদি একটু শর্টকাটের পেছনে না দৌড়িয়ে, যদি আমরা একটু গণিতটাকে নিয়ে একটু ভাবি, যদি গণিতটাকে আমরা একটু ধারণ করার চেষ্টা করি, আমরা গণিতের সৌন্দর্যটা টের পাবো। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শর্টকাটের কথা একবারও বলিনি, কিন্তু প্রত্যেকটা ম্যাথেই আমাদের শর্টকাট চলে আসছে, আর এটাই হচ্ছে গণিতের প্রকৃত শর্টকাট। তো আমরা একটু করার চেষ্টা করি। 3/√12, তো এটাকে আমরা লিখতে পারি যে কোনো একটি পূর্ণ সংখ্যাকে আমরা তার বর্গমূলের গুণফল আকারে লিখতে পারি। এটাকে লিখতে পারি 3 × 4 √3 × √3 √3 × √4। তো আমরা এইটা কেটে দিতে পারি, তাহলে আমাদের কাছে থেকে যাবে √3, আর এই √4কে মানে 4কে বর্গমূল করলে আমরা পাবো 2, তাহলে আমাদের আসবে √3/2। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন। আর নিচের কোনটা মূলদ সংখ্যা, এটা আমি প্রশ্নটা একটু আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, দিয়ে এটার উত্তর আমাকে একটু জানাবেন। আর এই যে ম্যাথটি আছে, এই ম্যাথটি আমি আজকে করাবো না, আজকে আপনাদের তো তারপর আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, যারা পারেন ম্যাথটি আমাকে করে একটু জানাবেন, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, করে একটু আমাকে জানাবেন, এই ম্যাথটি দেখাবো না। তো এই ছিল মোটামুটি আমাদের মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার ক্লাস। যদি কেউ ক্লাসটি একটু ভালো করে শুনে থাকেন এবং একটু নোট নিয়ে থাকেন, আমি এটুকু বিশ্বাস করি যে ইনশাল্লাহ আপনারা মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কিত আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, প্রায় সবগুলো প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। তো আমাদের এই ক্লাসগুলো চলমান থাকবে। আমাদের সংখ্যার ধারণার পরবর্তী ক্লাসটি হবে খুব গুরুত্বপূর্ণ মৌলিক এবং সহমৌলিক সংখ্যার উপরে। তো আমি আশা করব যে আপনারা এই ক্লাসগুলো ভালো করে রাখবেন, তাতে আপনাদের জন্য সুবিধা হবে সামনের ক্লাসগুলো কন্টিনিউ করে যেতে। এবং একই সাথে আপনাদেরকে আমি যে পরামর্শটা দেব, যে গণিতের বিষয়ে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, একদম ধীরে স্থিরভাবে গণিত করতে হবে, কারণ গণিতের কোনো শর্টকাট ওয়ে নেই, গণিতের কোনো শর্টকাট পথ নেই। আপনাকে সময় দিতে হবে, সময় দিলেই আপনি গণিতের সৌন্দর্যটাকে আপনি অনুভব করতে পারবেন। তখন গণিতে যে আপনার ভীতি, যে জিনিসটার সৌন্দর্যকে আপনি অনুধাবন করতে পারবেন, যে জিনিসটার সৌন্দর্য আপনাকে ধরা দেবে, তো সেটা কখনোই আপনার কাছে ভয় লাগবে না, ভীতি লাগবে না। এবং সবশেষে এ ধরনের ক্লাস যদি আরও পেতে চান এবং এই ধরনের ক্লাস যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা।